পর কখনোই আপন হয় না, কারণ পরের বাড়ির মানুষের জন্য যত কিছুই করি না, কারণ তারা একটা সময় ঠিকই বুঝিয়ে দেয় যে আমি পরের বাড়ির মেয়ে বা পরের বাড়ির মানুষ। কিছু কিছু মানুষের ব্যবহার এত বেশি খারাপ, কি বলবো, নিজেদের কাছ থেকে টাকা নিয়েছে হাওলাত, আর সেটা দেওয়ার সময় তাদের নাকি টাডায়। ঠিক আছে, তো আজকে অনেক বছর পর শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম। নিজের পাওনা টাকা চাইতে গেলে এরকমও শুনতে হয়, সেটা জানা ছিল না। তো কেউ কখনো এরকম একটা জিনিস, যে টাকার কারণে যদি মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে কাউকে টাকা হালাত দেওয়াই উচিত না। যাকে টাকাটা দিয়েছিলাম কিছু টাকা দিয়েছে এবং কিছু টাকা সে দিবে না, সে বলে আমাকে আর কোনো টাকাই দাও না। তাকে ওই টাকাটা হয়তো ছেড়ে দিলাম, কিন্তু তার কাছে দাবি কখনোই ছাড়বো না, কারণ কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা, আমার স্বামীর ঘাম ঝরানো টাকা, এবং সেটা আমাকে দিয়েছিল। আমি তাকে ভাই বলে সেই টাকাটা দিয়েছিলাম, আর সে আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করলো এবং বেইমানি করলো। বেইমানির ফল অবশ্যই আল্লাহ তাকে দিবে। ঠিক আছে, প্রতি পদক্ষেপে যেন সে হলো এই বিশ্বাসের বেইমানের এই ফলটা সে পায়। ঠিক আছে, তো এই যে মেন রাস্তা থেকে ইটের রাস্তা থেকে ইটের রাস্তা একটু ভিতরে আমার শ্বশুর বাড়িতে, তো সেখানে যা হয়েছে তো হয়েছে। তারপর এই যে আমি ওদিক থেকে চলে আসছিলাম, কারণ আমার তো মাথায় অন্য একটা টেনশন, কারণ আমার মাত্র 22 দিনের ছেলেকে রেখে আমি ওদিকে গিয়েছিলাম। তো আসার সময় এই যে বৌদ্ধ আপুদের সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। ওরা অনেক ছোট ছোট ছিল, তো ওদের সাথে কথা বলে আমার মনটা কেমন যেন হালকা হয়ে গেল। তো এরপর সন্ধ্যার দিকে একটু বাহানা বের করে বাজারে গিয়েছিলাম, কারণ হলো বাসার ভিতরে থাকতে থাকতে এখন মনে হয় যে আমি বন্দি জেলখানার ভিতরে আছি, কারণ বাবুকে রেখে কোথাও যেতে পারি না এই আর কি। তো বাবুর কিছু জিনিস কেনার দরকার ছিল, তাই ভাবলাম যে আমি একটু বের হই। তো বোনকে নিয়ে একটু বের হলাম। আর রাতের এই যে হলো আমাদের শিবচরে লালন মঞ্চের এদিকে এখন অনেক বেশি জমজমাট থাকে, কারণ এদিকে অনেক ফাস্টফুডের দোকান বসেছে এবং এ কারণে অনেক মানুষের ভিড় এবং আড্ডা পাড্ডা চলে, ভালো লাগে। তারপর চলে এসেছিলাম আমরা পুরো মার্কেটে। আমাদের শিবচর বাজারের পুরো মার্কেটটা কিন্তু অনেক বড় একটা মার্কেট। এখানে এক গলিতে ঢুকলে আপনি আরেক গলিতে একটু হারিয়ে যাবেন, কারণ দোকানের নাম্বার যদি মনে না রাখেন, অনেকগুলো গলি আর অনেক বড় দোকান। তো এখান থেকে আমরা কসমেটিকের দোকানে চলে আসলাম, এখানে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু নিয়েছি। নেওয়ার পর অনেক দিন পর যেহেতু বের হয়েছে, তাই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করব। তো যখনই মার্কেট থেকে বের হয়েছে, তখন আমার মামার সাথে দেখা হয়েছে। তো মামা বলল যে কি খাবা, তখন বললাম মামা কিছু খাবো না। তখন মামা বললো যে একটু লেবুর শরবত খাও গরমের ভিতরেও। তো মামা আমাদের লেবুর শরবত খাওয়ালো। তো লেবুর শরবত খেয়ে এরপর হলো আমরা কিন্তু এই যে গুটি গুটি পা দিয়ে এখন সবজি বাজারের ভিতরটা ঢুকে যাচ্ছে। দেখেন রাতের সবজি বাজার কতটাই সুন্দর। রাতের বেলা কিন্তু বাজারে ঘুরতে ভালোই লাগে, কিন্তু এখন ওরকমভাবে বেরোতে পারবো না, আবার বেরো হই না। তো এই যে আমরা এখন সবজি বাজার দিয়ে কিন্তু শর্টকাট রাস্তা এবং পুরো মার্কেটের এদিক দিয়ে এখন আমরা চলে যাব লালন মঞ্চের ওদিকে। তো এদিকে মসজিদের এদিক দিয়ে কিন্তু আমরা বের হচ্ছিলাম। এটা কিন্তু শর্টকাট একটা রাস্তা। তো এদিক দিয়ে আগে কখনো যেতাম না, কারণ এই রাস্তাটা হয়তো আমার ভয় ভয় লাগতো, কিন্তু এখন এদিকে অনেক লাইটিং করা এবং ভালো লাগে। তো এই যে এদিক দিয়ে কিন্তু এই যে বের হয়ে গেলাম। আর খুবই কষ্টকর একটা জিনিস, সেটা হলো লালন মঞ্চের অবস্থা দেখে আমার অনেক বেশি খারাপ লেগেছে। তো এখানে চেয়েছিলাম একটা ব্যাংক কিনবো, কিন্তু মাটির ব্যাংকে সে প্রচুর দাম চায়, তো এর জন্য আর নেওয়া হলো না। তো দেখতেছিলাম যে ব্যাংকগুলো কেমন, তো সেটা আর করা হলো না। তো এখানে একটু ভিডিও করেছিলাম। আর যেটা বলতেছিলাম যে লালন মঞ্চের অবস্থা এত বেশি খারাপ ভাই, দেশে থেকে রাজা চলে গেছে, কিন্তু এগুলো তো জনগণের টাকার জিনিস, ঠিক না? রাজা চলে গেছে, ঠিক আছে, জনগণের টাকার জিনিস কেন নষ্ট করা হবে? লালন মঞ্চটা এটা তো দেখা এবং সৌন্দর্যের একটা জিনিস ছিল, এটা কেন ভেঙে দেওয়া হলো? এটা একদমই ভালো কাজ হয়নি। তারপর যেহেতু বাইরে এসেছি ভাই, এটা না খেয়ে কিভাবে যাই? ফুচকার দোকানদার যখনই যাচ্ছিলাম, মামার দোকানের সামনে দেখি পুরাই তো সাগর হয়ে গেছে। তো ফাইনালি মামার দোকানে ঢুকলাম। ঢোকার পর এখন হলো কি খাবো ভাবতেছি, ঝাল ফুচকা খাবো না হলো দই ফুচকা খাবো। তো ফাইনালি দই ফুচকাই অর্ডার দিয়ে দিলাম, কারণ অনেক দিন ধরে দই ফুচকা খাওয়া হয় নাই। তো দই ফুচকার সাথে কিন্তু আমি একটা টক ঝাল পানীয় নিয়ে নিয়েছি। তো এরপরে এই যে দুজনে এক প্লেট নিয়ে খেলাম, কারণ যেহেতু বাসা থেকে খাওয়া দাওয়া করে আমরা নাস্তা করেই বের হয়েছিলাম, তাই আর ওরকম করি নাই, এক প্লেটেই মজা করে দুজনে খেয়েছিলাম। আর দই ফুচকাটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিশেষ করে যারা শিবচরের আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ শিবচরের দই ফুচকা এক কথায় অসাধারণ, অনেক বেশি ভালো লাগে। সুরপ মামার ফুচকা। তো এখান থেকে বের হয়ে গেলাম, সুরপ মামার সাথে একটু পরামর্শ করলাম যে আমিও ফুচকা দোকান দিতে চাই। তো মামা বলতেছে আমাকে পার্টনারে রাখো। আমি ওকে মামা, ঠিক আছে।
তো এরপরে এলো মামার দোকানের পাশেই কিন্তু এই যে মানে চায়ের দোকান ছিল, এটা হলো দুধের সরের চা, এটা খেতে অনেক বেশি মজা ছিল। তো এখানে আমি আর চা খাবো না, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো বোনকে কিনে দিলাম। তো ও এখানে চা খাচ্ছিল। তারপর আমরা চলে আসলাম একটু মুদি দোকানে। মুদি দোকান থেকে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। প্রয়োজনীয় জিনিস নেওয়ার পর এখন হলো এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, এবং বাসার আগে ভাবতেছিলাম যে কি করব কি করব। আম্মু ওরা ফুচকা নিলে একদমই খেতে চায় না, কারণ আম্মু আমাকে নেওয়ার জন্য এসেছে, যেহেতু আমি আমার খালামণির বাসায় অনেক দিন যাবৎ এসেছি। তো ভাবলাম যে খালামণি এবং আম্মুর জন্য আনারস নিয়ে যাই। একটা তো আনারস নিয়ে নিলাম, কারণ তারা আনারস খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর এই যে কিন্তু বাসায় চলে যাচ্ছি। আর পরের দিন সকালবেলা ঘুমে থেকে উঠে গেছে 7টার দিকে, উঠে দিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা কাপড় চোপড় সবই গুছিয়ে নিয়েছি, কারণ আজকে হলো আমি বাড়িতে চলে যাব। অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ আমার খালামণি আমার বাবুকে, আমি বলতেই পারি না যে আমার বাবু আছে কি না, কারণ তাকে এত বেশি ভালোবাসা দিয়েছে, সব যত্ন আমার খালামণি করেছে। খালামণি তো কান্না করে দিয়েছে বাবু আসার সময়। তো আমি বলতেছি আমি বাড়িতে 1 সপ্তাহ থেকে আবার তোমার কাছে চলে আসব। মানে খালামণির অনেক বেশি মন খারাপ হয়েছে, বোনেরও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।